আমরা আজকে ফিজিক্সের 4 নম্বর অধ্যায়টা পড়াবো তোমাদের কাজ ক্ষমতা এবং শক্তি। এই অধ্যায়টাও তুলনামূলক সহজ। তো এর আগে আমরা বল অধ্যায়টা শেষ করছি। ভাইয়া তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তো তোমরা 2-1 জনে জমা দিছো, আর অন্যরা জমা দেওয়া নাই। তো ভাইয়া যেভাবে বলি তোমরা একটু ভাইয়ার কথাগুলো যদি না শুনো তাহলে কিন্তু ফিজিক্স বলো মানে তোমার টোটাল সায়েন্সটাই কিন্তু আসলে কঠিন হয়ে যাবে। কারণ তোমাদেরকে ভাইয়া বলি যে রেগুলার ক্লাসগুলা করার জন্য তোমরা অনেকে আজকের ভিডিওটা ভাইয়া আপলোড করলে তোমরা দেখা যায় যে কালকে দেখো, কালকেরটা পরশু দেখো। এভাবে যদি তোমাদের মধ্যে রেগুলারিটি না থাকে অর্থাৎ তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা জড়তা চলে আসবে, এর ফলে তোমরা কিন্তু পড়া থেকে পিছায়া যাবে। এবং মনে রাখবা সায়েন্সে পড়ার ক্ষেত্রে কেউ যদি একবার পিছায়া যাও ওই জিনিসটা ধরা কিন্তু খুব টাফ হয়ে যায়। ফলে তুমি একটা ক্লাস যদি পিছায় যাও পরবর্তী ক্লাস তোমার বুঝতে সমস্যা হবে, পরে দেখবা যে পরের ক্লাসটা বুঝতে সমস্যা হলে তারপরের ক্লাসটাও আবার বুঝতে সমস্যা হবে। এইভাবে দেখা যাবে যে তুমি ধীরে ধীরে অল্প অল্প করে পিছাইতে একটা সময় অনেক দূর পিছায় যাবা। ফলে দেখবা যে তোমার কাছে প্রত্যেকটা সাবজেক্ট খুব কঠিন মনে হবে। এই জন্য সায়েন্সে ভালো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে রেগুলার পড়া এবং রেগুলার যে কাজগুলা দিব ভাইয়া তোমরা অবশ্যই ওইগুলা রেগুলার করবা। এবং তোমরা যারা গ্রুপে ভাইয়া বলে দিছি তোমরা গ্রুপে SW গুলো আপলোড দিবা, 2-1 জন ছাড়া অন্যদেরকে ভাইয়া আপলোড দিতে দেখি না। তো ভাইয়া রিকোয়েস্ট থাকবে ডেইলি ভিডিওটা ডেইলি দেখবা। আর তোমরা যে দেখতেছো সেটা ভাইয়া কিভাবে বুঝি, সেটা বুঝি হচ্ছে তোমরা যখন গ্রুপে SW আপলোড দাও তখন ওইটা দেখে আমি বুঝি যে তুমি পড়াটা কতটুকু পড়তেছো। তাহলে ভাইয়ার এই রিকোয়েস্টটা থাকবে ডেইলির ভিডিও ডেইলি দেখবা এবং ডেইলি যে কাজগুলা দিয়ে অবশ্যই এই কাজগুলা করবা। এবং আরেকটা কথা হচ্ছে তোমরা ভাইয়া গতকাল আমরা জুম লাইভের মাধ্যমে অ্যাড হতে গেছিলাম, তো তোমাদের কয়েকজনের সমস্যা হয়েছে যার কারণে আমরা লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। তো তোমরা ভাইয়া আরেকটা জুমে অ্যাড হওয়ার জন্য ভিডিও দিয়ে দিছি, তোমরা ওই ভিডিওটা ভালো করে দেখবা কিভাবে অ্যাড হতে হয়। আমরা এর পরবর্তীতে কবে লাইভ ক্লাস নিব ভাইয়া তোমাদেরকে ওই জিনিসটা জানাই দিব। তো আজকের ক্লাসটা শুরুর আগে ভাইয়া আরেকবার বলতেছি, ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবে, তোমার ভালোর জন্যই বলতেছি, তুমি যদি এটা ফলো না করো তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে পিছায়া যাবা এবং একটা সময় সায়েন্স তোমার কাছে বিভীষিকা মনে হবে। অর্থাৎ যদি তুমি রেগুলার পড়া রেগুলার না করো, রেগুলার SW রেগুলার না করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা পড়তে গেলে কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিঃসংকোচে ভাইয়াকে ফোন দিবা। ভাইয়াকে ফোন দেওয়ার ক্ষেত্রে এখানে ভয় পাওয়ারও কিছু নাই বা নার্ভাসেরও কিছু নাই যে ভাইয়া কি মনে করবে বা না মনে করবে। তোমরা নিঃসংকোচে ভাইয়াকে যখনই পড়তে যাও কিছু না বুঝলে মেসেজ দেওয়ার থেকে তোমরা ভাইয়াকে ফোন দিতে পারো, কোনো সমস্যা নাই। ফোনে ভাইয়া তোমাদেরকে বুঝাইয়া দিব যে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয়। তো আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটা তোমাদের অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি। এখন কাজ এই শব্দটার সাথে আমরা প্রায় পরিচিত, তাই না? যে কাজ আমরা পরিচিত, যে ভাইয়া হাঁটতেছি, তুমি ভাত খাচ্ছ, তুমি পড়াশোনা করতেছো, এই সবগুলাকে আমরা কাজ বলি। তোমার আব্বু বাজার করতেছে, তোমার আম্মু রান্না করতেছে, এই সবগুলাকে আমরা কাজ বলি। তো মনে করো তুমি রাতের বেলায় টেবিলে বসে বসে সারা রাত পড়াশোনা করছো। তো ভাইয়া তোমাকে জিজ্ঞেস করলাম কালকে সারা রাত কি কাজ করলা, তুমি বললা যে সারা রাত ভাইয়া আমি টেবিলে বসে বসে পড়াশোনা করছি। তো এইটাকে আমরা সাধারণত কাজ বলি, কিন্তু ফিজিক্সের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা কাজ বলি না। তো আমরা কাকে কাজ বলি আমরা একটু পরে যাচ্ছি। তারপর মনে করো তোমার বাসার নিচে যে দারোয়ান আছে উনাকে তুমি নিয়োগ দেওয়া হলো তোমার বাসা তোমার কি দেওয়ার জন্য, গার্ড দেওয়ার জন্য। তো উনি কি করলো, উনি সারাদিন একটা টুলের উপরে বসে বসে তোমার বাসাটা পাহারা দিল। তো দিন শেষে মাস শেষে তুমি জিজ্ঞেস করলা যে চাচা আপনি কি করলেন, তো উনি বললো যে আমি তোমার সারাটা মাস এখানে বসে বসে তোমাদের বাসা পাহারা দিছি। আমরা সাধারণত এটাকে কাজ বলি, কিন্তু সায়েন্সের ভাষায় এটাকে আমরা কাজ বলি না। তাই সায়েন্সের ভাষায় আমরা কাজ বলতে কি বুঝি এই জিনিসটা আসো আমরা সায়েন্সের ভাষায় বা ফিজিক্সের ভাষায় কাজ বলতে আমরা অন্য আরেকটা জিনিসকে বোঝাই। খেয়াল করে এখানে আমরা কাজ কাকে বলতেছি, বলা একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে। খেয়াল করো এই লাইনটা তোমরাও যখন নোট খাতায় লিখবা এরকম বক্স করে রাখবা। ভাইয়া যখন তোমাদেরকে ফ্রেশ নোটটা দিব ওইটা দেখে যখন লিখবা এই সরণ ঘটে এটাকে এভাবে লাল কলম দিয়ে বক্স করে রাখবা। তাহলে খেয়াল করে আমরা বাকি অংশটা পড়ে যাচ্ছি। বলা একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে। এখন খেয়াল করো যদি বস্তুটার বল প্রয়োগ করলা তোমার বস্তুটা সরণ ঘটলো, তাহলে আমরা একটু পরে যে দেখবো যে এই জিনিসটাকে আমরা কাজ বলি। এখন তুমি খেয়াল করো তো তুমি যে সারা রাত বসে বসে টেবিলে পড়াশোনা করছো,
তোমার কি কোনো স্মরণ ঘটছে কিনা? না, তোমার কোনো স্মরণ ঘটে নাই। তাহলে তোমার যদি কখনো স্মরণ না ঘটে তাহলে ফিজিক্সের ভাষায় ওইটাকে আমরা কাজ বলি না। ঠিক একইভাবে তোমার বাসার যে দারোয়ান চাচা, উনি হচ্ছে সারা মাস বসে বসে তোমার বাসা পাহারা দিছে। তুমি চিন্তা করো, উনি কিন্তু আমরা নর্মাল সেন্সে বলি উনি কাজ করছে, কিন্তু ফিজিক্সের ভাষায় উনার যেহেতু কোনো স্মরণ ঘটে নাই তাহলে উনার কোনো কাজ হয় নাই। তাহলে আমরা এখান থেকে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটার স্মরণ ঘটে তাহলে তার কাজ করা হয়েছে। যেমন তুমি একটা দেওয়ালকে সারা দিন ধরে ধাক্কাচ্ছ, তুমি একটু খেয়াল করো তো তুমি দেওয়ালটাকে বল প্রয়োগ করতেছো, বলতো এতে তুমি যেহেতু দেয়ালটাকে বল প্রয়োগ করতেছো, বলতো দেয়ালটাকে এখান থেকে সরতেছে কিনা? না, তার মানে তুমি বল দিচ্ছ কিন্তু দেয়ালের কোনো স্মরণ ঘটছে না, তাহলে আমরা বলবো এখানে কোনো কাজ হচ্ছে না। তাহলে আমরা কি মনে রাখবো যে শুধু বল থাকলেও কাজ হবে না, কাজ হতে হলে কি হইতে হবে? বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ ঘটতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো কি বলা হলো, তাহলে বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে কি বলা হচ্ছে? বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? মনে করো তুমি এই দিকে ধাক্কা দিলা, তোমার স্মরণ, তাহলে বলের দিক কোন দিক? এই দিকে, আর স্মরণের উপাংশটাও যদি এই দিকে হয়, এখন স্মরণের উপাংশ কি ভাই একটু পরে যাচ্ছি, যে তুমি এই দিকে একটা বস্তুকে ধাক্কা দিলা, তাহলে স্মরণের উপাংশ যদি এই দিকে হয় তাহলে এই দুইটার গুণফলটাকে আমরা হচ্ছে কাজ বলি। তো এই জিনিসটা আসো আমরা একটা চিত্রের সাহায্যে দেখাই। মনে করলাম আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি এফ বল প্রয়োগ করছো, তাহলে খেয়াল করো তো বলের দিকটা কোন দিকে? ভাইয়া ডট ডট দিয়ে দেখাই দিই, বলের দিকটা হচ্ছে এই দিকে। এখন এইভাবে ধাক্কা দেওয়ার ফলে বস্তুটা আমরা মনে করলাম এইভাবে সরে গেল, তাহলে বস্তুটা আমরা মনে করলাম এখন এখানে চলে আসলো। অর্থাৎ একটা বস্তুকে তুমি এভাবে টোকা দিছো, দেওয়ার ফলে বস্তুটা এভাবে কোনাকুনি চলে গেল। তাহলে বস্তুটা খেয়াল করো তো এই দিকে এস পরিমাণ দূরত্ব সরে গেল। এখন আসো আমরা উপাংশ, এই জিনিসটা কি? এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে একটু বুঝাই দিই। উপাংশ জিনিসটা যদি আমরা হচ্ছে তোমার এটা হায়ার ম্যাথও আসবে আমাদের উপাংশ জিনিসটা। আসো আমরা এই জিনিসটা কি দেখো তো, এখানে কি বলা হচ্ছে? স্মরণের উপাংশ। খেয়াল রাখবা যার উপাংশ, এই জিনিসটা একটু মনে রাখবা। ভাই এখানে আলাদাভাবে দেখাচ্ছি। মনে করো এই দিকে হচ্ছে কিউ আছে আর এই দিকে হচ্ছে তোমার পি আছে, তাহলে খেয়াল করো ভাইয়া বের করতেছি, মনে করো হচ্ছে কিউ বরাবর পি এর উপাংশ, আর আরেকটা বের করতে পারবো আমরা এখান থেকে পি বরাবর কিউ এর উপাংশ। তো খেয়াল করো উপাংশ জিনিসটা কি আমরা মনে রাখবা যার উপাংশ। খেয়াল করো তো কার উপাংশ বলা হচ্ছে? পি এর উপাংশ। আমরা প্রথমে এটা আসি, যার উপাংশ ওইটা হতে আরেকটার উপর তুমি লম্ব টানবা। তাহলে খেয়াল করো আমরা কি বললাম? যার উপাংশ ওইটা হতে আমরা আরেকটার উপর লম্ব টানবো। তাহলে খেয়াল করো তো আমরা পি এর উপাংশ, তাহলে পি হতে কিউ এর উপর আমরা একটা লম্ব টানলাম, বা ডট ডট দিয়ে দেখাই তোমাদের জন্য, তাহলে একটা লম্ব টানলাম। তাহলে দেখো তো এই যে দেখো কিউ এর থেকে যে একটা অংশ কেটে নিল সে এখন, তাহলে আমরা কি করলাম? পি হতে কিউ এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বটা কিউ থেকে যতটুকু অংশ কেটে নিবে এটাকে আমরা বলি হচ্ছে কিউ বরাবর পি এর উপাংশ। ঠিক একইভাবে এবার যদি এটা আসি পি বরাবর কিউ এর উপাংশ, তাহলে এখন খেয়াল করো কার উপাংশ বলা হচ্ছে? কিউ এর উপাংশ কোন বরাবর? পি বরাবর। তাহলে আমরা এখন কিউ থেকে পি এর উপর যদি তুমি একটা লম্ব অঙ্কন করো, তাহলে কিউ থেকে আমরা পি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে খেয়াল করো তো কিউ থেকে পি এর উপর একটা লম্ব অঙ্কন করলে সে পি থেকে এতটুকু অংশ কেটে নেয়, তাহলে এই অংশটাকে আমরা বলি হচ্ছে পি বরাবর কিউ এর উপাংশ। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে খেয়াল করো আমাদের এখানে বলা হচ্ছে বলের দিকে স্মরণের উপাংশ। তাহলে আমরা কি করব বলতো? এস থেকে বলের দিকে, তাহলে বলের দিক যেহেতু এই দিকে, তাহলে বলের উপর একটা আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে স্মরণের উপাংশ। স্মরণের উপাংশ, তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের স্মরণের উপাংশ। তাহলে আসো আমরা যে স্মরণের উপাংশটা এবার যদি আমরা বের করে নিই, দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি স্মরণের উপাংশটা। তাহলে এই কোণটা আমরা মনে করলাম সে থিটা কোণে সরে গেছে, তাহলে আমরা এখানে যদি cos থিটা অ্যাপ্লাই করি, বলতো cos থিটা সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ভূমি
ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তো খেয়াল করো তো আমাদের cos থিটা সমান সমান এই ত্রিভুজটাতে ভূমি মানে কত বলো তো? সরণের উপাংশ। তাহলে আমরা ভূমির জায়গায় লিখতে পারি হচ্ছে সরণের উপাংশ, সরণের উপাংশ ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ মানে কত দেখো s। তাহলে এইখান থেকে যদি আমরা সরণের উপাংশটা বের করি, সরণের উপাংশ দেখো তো সমান সমান আসবে হচ্ছে s cos থিটা। তাহলে আমরা সরণের উপাংশটা পেলাম হচ্ছে s cos থিটা। বলতো এটা কোন দিকে আমরা পাইছি? দেখো তো তুমি কোথায় লম্ব টানছো বলো তো? বলের দিকের উপর। তাহলে এই উপাংশটা পাইছি আমরা বলের দিকে। তাহলে আমাদের কাজের সংজ্ঞা কি বলতেছে? এখন আসো আমরা যদি কাজ লিখি, যে কাজ W সমান সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, সরণের উপাংশ। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে তুমি কত বল প্রয়োগ করছো। খেয়াল করো তুমি F বল প্রয়োগ করছো, তাহলে আমরা বলের জায়গায় লিখতে পারি হচ্ছে F বলের দিকে সরণের উপাংশ। এটা আমরা কত পাইছি খেয়াল করো, s cos থিটা। তাহলে আমরা এখান থেকে আমাদের এই অধ্যায়ের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র পেলাম, W ইকুয়াল হচ্ছে F s cos থিটা। এবং এই ফান্ডামেন্টাল সূত্রটা নিয়েই কিন্তু আমরা এই অধ্যায়ের আরো বিভিন্ন সূত্র প্রতিপাদন করব। অর্থাৎ এইটাই হচ্ছে মেইন বেসিক সূত্র। এটাকে বিভিন্নভাবে রূপান্তর করে আমরা অন্য সূত্রগুলা বানাবো। তাহলে আসো আমরা এবার এই সূত্রটার পরিচয় যদি জানি। এখানে খেয়াল করো তো F কে আমরা বলবো হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ তুমি কতটুকু বল প্রয়োগ করতেছো, প্রযুক্ত বল। S হচ্ছে বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বল প্রয়োগের ফলে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এই থিটার পরিচয়টা ইম্পর্টেন্ট। দেখো তো থিটা কি? তোমার দেখো বল এইদিকে, আমরা লাল কলমটাকে মনে করতেছি বলের দিক, এইদিকে ধাক্কা দিছো, আর সরণ হচ্ছে এইদিকে। তাহলে থিটাটাকে আমরা কি বলতে পারি বলতো? বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে W ইকুয়াল F s cos থিটা আমরা প্রথম সূত্রটা পেলাম, যেখানে W হচ্ছে কৃত কাজ, F হচ্ছে প্রযুক্ত বল, S হচ্ছে সরণ বা দূরত্ব, থিটা হচ্ছে এদের মধ্যকার যে কোণটা, ওইটাকে আমরা বলি হচ্ছে থিটা। এখন খেয়াল করো তো আমরা যদি বস্তুটাকে বল প্রয়োগের ফলে যদি বস্তুটা সোজাসুজি চলে যায়, মনে করো আমরা এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এখন F বলে ধাক্কা দিছো, দেওয়ার ফলে বস্তুটা এই দিক বরাবর সরে এইখানে চলে আসলো। তাহলে আমরা এই ক্ষেত্রে সরণটা হচ্ছে s, এইটা। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করো তো বস্তুকে তুমি যে দিকে ধাক্কা দিছো বস্তু ঠিক একই দিকে সরে গেছে, তাই না? তাহলে বলো তো এই ক্ষেত্রে থিটার মান কত? দেখো ভাইয়া লাল কলমটাকে মনে করো বল আর এই কলমটাকে মনে করো সরণ। তাহলে দেখো তো বল আর সরণ একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে এদের মধ্যকার কোণ কত? এরা কোনো কোণ করে নাই, কারণ কি এরা একই ভাবে আছে। তাহলে এদের মধ্যকার কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে সরে যায় তাহলে থিটা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণটা হচ্ছে এই দিকে, তাহলে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা যদি কাজ বের করি যে W সমান সমান আমরা জানি হচ্ছে F s cos থিটা। তাহলে F s cos থিটা, থিটা মানে কত? 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, cos 0 এটা মানে তোমরা জানো 1। তাহলে এইখান থেকে আমরা পেলাম W ইকুয়াল হচ্ছে F s। তাহলে আমাদের কাজের দুইটা সূত্র, একটা হচ্ছে W ইকুয়াল F s আর আরেকটা হচ্ছে W ইকুয়াল F s cos থিটা। তো ভাইয়া এই দুইটা সূত্র একটু এখানে লিখে রাখি, তারপরে ভাইয়া বলে দিচ্ছি তোমাদেরকে কখন আমরা কোন সূত্রটা ইউজ করব। আমরা প্রথম যে সূত্রটা পেলাম এটা হচ্ছে W সমান সমান হচ্ছে F s cos থিটা, আর 2 নাম্বার সূত্রটা হচ্ছে W ইকুয়াল হচ্ছে F s। তাহলে আসো আমরা কখন কোন সূত্রটা ইউজ করব ভাই এটা একটু তোমাদেরকে বলে দিই। যদি তোমাকে, খেয়াল করো কথাটা, যদি তোমাকে কোণ বলে দেয়, যদি তোমাকে কোণ বলে দেয় তাহলে হচ্ছে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি কোণ বলে না দেয়, বলা হয় যে বলের দিকে সরে গেছে বা একটা বস্তুকে ধাক্কা দিছে বস্তু 5 মিটার সরে গেছে। খেয়াল করো তো একটা বস্তুকে ধাক্কা দিছি বস্তু 5 মিটার সরে গেছে,
কিভাবে কোন দিকে সরছে এটা কিন্তু বলা নাই। সো এই সকল ক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে তারা বলের দিকেই সরে গেছে। তো সহজে এটা মাথায় রাখবে এইভাবে যে যদি তারা কোন বলে দেয় তাহলে আমরা ইউজ করব এফ এস কস থিটা। দরকার হলে তুমি তোমার খাতায় লিখে রাখতে পারো। যদি কোন বলা না থাকে অর্থাৎ বস্তু বলের দিকে সরে যায় তাহলে হচ্ছে ডব্লিউ ইকুয়াল এফ এস ব্যবহার করব। তো এইখান থেকে এখন খেয়াল করো আমরা কাজের আমরা এখান থেকে লিখতে পারি তাহলে যে কাজ সমান সমান দেখো 2 নাম্বার সূত্রটা থেকে লিখতে পারি আমরা বল ইনটু হচ্ছে সরণ। তাহলে কাজ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে বল ইনটু হচ্ছে সরণ। বলো তো বলের একক কি? বলের একক আমরা জানি হচ্ছে নিউটন। তাহলে বলের একক আমরা জানি হচ্ছে নিউটন আর সরণের একক আমরা জানি হচ্ছে মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার, এটা মনে রাখবা। এখন আমাদের একজন বিজ্ঞানী জুল, ওনার নাম অনুসারে এই নিউটন মিটার এটাকে আমরা ক্যাপিটাল জে মানে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে জুল, এটা দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো আমরা সব সময় ইউজ করব এটা জুল এককটা ইউজ করব। আর এটা তোমাকে মাথায় রাখতে হবে যে জুল মানে হচ্ছে নিউটন মিটার। এটা এমসিকিউ তে আসে যে আমাদের কাজের একক হচ্ছে বলের একক নিউটন, সরণের একক মিটার, কাজের একক হচ্ছে নিউটন মিটার, কিন্তু বিজ্ঞানে জুলের নাম অনুসারে এটাকে আমরা ক্যাপিটাল জে মানে হচ্ছে জুল দ্বারা প্রকাশ করি। তাহলে এটা আমরা মনে রাখবো নিউটন মিটার মানে হচ্ছে জুল। এখন আসো আমরা কাজের মাত্রা। তো আমরা খেয়াল করো একেবারে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়াইছি, প্রথম অধ্যায় আমরা মাত্রা নির্ণয় পড়ানো হয়ে গেছে তোমাদেরকে। তুমি দেখো প্রতিটা অধ্যায়ে এই প্রশ্নটা আসে যে মাত্রা নির্ণয় করো। তো কাজের মাত্রা এটা তোমরা এসডব্লিউ করবা, কাজের মাত্রা নির্ণয়। এরপরে খেয়াল করো তো আমাদের আরেকটা প্রশ্ন তোমরা দেখছো প্রতিটা অধ্যায়ে আসে, যেমন আমরা যখন বল অধ্যায় পড়াইছি ওখানে আমরা পড়াইছিলাম বল একটি লব্ধ রাশি, তাই না? তো ওটা তোমরা পারো। ঠিক একই ভাবে এখানেও আরেকটা এসডব্লিউ বায়া দিচ্ছি, কাজ একটি লব্ধ রাশি, কাজ একটি লব্ধ রাশি। তাহলে এই দুইটা হচ্ছে তোমরা এসডব্লিউ করবা যে কাজের মাত্রা নির্ণয় এবং কাজ একটি লব্ধ রাশি। এগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ে এই জিনিসগুলো আসবে। আমরা পঞ্চম অধ্যায়ে যেটা পড়বো ওইখানেও গেলে দেখবা এই টাইপের প্রশ্নগুলো আসবে, মাত্রা এবং লব্ধ রাশি। সো আমরা যেহেতু আগের অধ্যায়গুলো দেখছি এটা ভালোভাবে নিবা যাতে যে কোনোটা আসলে তুমি ব্যাখ্যা করতে পারো। এরপরে খেয়াল করো আমাদের এখান থেকে আরেকটা জিনিস আসছে, দেখো যে তোমার দিনাজপুর বোর্ড 2017 একটা প্রশ্ন আসছে, দেখো 1 জুল কাকে বলে। তারপর কুমিল্লা 2016 তে 250 জুল কাকে বলে। তারপর ভিকারুননিসায় আসছে 50 জুল কাকে বলে। এখন এই টাইপের প্রশ্নগুলো আমরা গত অধ্যায়ে পড়ছি বল অধ্যায়ে যে 1 নিউটন বলতে কি বুঝি, 10 নিউটন বলতে কি বুঝি। ওইখানে যেভাবে সংজ্ঞা দিছি এখানেও ঠিক একই ভাবে সংজ্ঞা। তাহলে খেয়াল করো আমরা জানি ডব্লিউ সমান সমান হচ্ছে এফ এস। তাহলে তোমাকে বলা হচ্ছে 1 জুল, তাহলে ডব্লিউ এর মান বলে দিছে তোমাকে 1 জুল কাজ। তাহলে খেয়াল করো তো এগুলার সংজ্ঞা আমরা কিভাবে দিই, এই দুইটাকে যে কোনো ভাবে আমরা যদি 1 বানাইতে পারি তাহলে হচ্ছে আমরা এর সংজ্ঞাটা হয়ে যায়। তাহলে কিভাবে 1 বানানো যায় বলতে এইটাও 1, তাহলে আমরা বলতে পারি যে 1 নিউটন বল প্রয়োগ করলে কোন বস্তুকে 1 মিটার সরণ ঘটাইতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে 1 জুল। কারণ কি দেখো 1 1 গুণ করো কত হয়ে যায়, 1 জুল হয়ে যায়। এরপরে খেয়াল করো আমরা পরেরটা যদি যাই 250 জুল কাকে বলে। তাহলে আমরা এটা কিভাবে দিতে পারি খেয়াল করো যে আমাদের ডব্লিউ সমান সমান তো আমরা জানি এফ এস। তাহলে তুমি এবার যে কোনো ভাবে গুণফলটাকে 250 বানাইতে পারো, ওইটাই 250 এর সংজ্ঞা। তাহলে আমরা সহজে কিভাবে দিতে পারি খেয়াল করো যে আমরা লিখতে পারি হচ্ছে 250 এফ নিউটন বল প্রয়োগে কোন বস্তুর যদি 1 মিটার সরণ ঘটে। খেয়াল করো 250 মিটার বল প্রয়োগে কোন বস্তুর যদি 1 মিটার সরণ ঘটে তাহলে যে কাজ করতে হবে তাকে আমরা বলি হচ্ছে 250 জুল। তাহলে খেয়াল করো আমরা আরেক ভাবে এখানে 250 বানাইতে পারি, কিভাবে আমরা যদি তার উল্টাটা যাই, তার উল্টাটা কিভাবে খেয়াল করো যে 1 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর 250 মিটার সরণ ঘটাতে
যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে 250 জুল। অর্থাৎ আমরা যখন নিউটনের সংজ্ঞা দিছিলাম ওইখানেও সেম একইভাবে দিছিলাম যে 10 নিউটন বলতে কি বুঝো, খেয়াল করো তোমাদের ভাই আরেকবার বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সবগুলা সংজ্ঞায় আমরা একইভাবে দিব। তাহলে তোমাকে বলা হচ্ছে 10 নিউটন বল বলতে কি বুঝো, এই কথার মানে তোমাকে বলে দিছে 10 নিউটন। তাহলে এই দুটারকে গুণফলকে তুমি যেভাবে 10 বানাইতে পারো সেটাই হচ্ছে 10 নিউটনের সংজ্ঞা। তাহলে আমরা কি বলতে পারি, 1 কেজি ভরের একটা বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি করতে প্রয়োজনীয় বলকে আমরা 1 নিউটন বলি। দেখো এটা গুণ করলে 10 নিউটন হচ্ছে। তার উল্টা ভাবে আমরা বলতে পারি কিভাবে, যে 10 কেজি ভরের একটা বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তাকে আমরা বলি হচ্ছে 10 নিউটন। তাহলে এইখান থেকে ভাইয়া আরেকটা দেখায় আমরা সামনের টপিকে যাচ্ছি। মনে করো তোমার আসলো হচ্ছে যে 100 জুল বলতে কি বুঝো, 100 জুল বলতে কি বুঝো। তো ভাইয়া রিকোয়েস্ট থাকবে তুমি এখন ভিডিওটা স্টপ করে আগে নিজে একটু চিন্তা করে দেখো তো এটা পারো কিনা, না পারলে তারপর আবার ভাইয়া ভিডিওটা অন করো। তো খেয়াল করো আমরা 100 জুল বলতে কি বুঝি। তাহলে এই দুইটাকে তুমি যেভাবে 100 বানাইতে পারো তো আমরা সহজে কিভাবে বানাইতে পারি, যে 100 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর যদি 1 মিটার সরণ ঘটে, দেখো এটা গুণ করে 100 হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে 100 জুল। কিংবা অন্যভাবে আমরা বলতে পারি যে 1 নিউটন বল প্রয়োগের ফলে কোন বস্তুকে 100 মিটার সরণ ঘটাইতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো হচ্ছে 100 জুল। তো এইভাবে যে কোনোটাই পরীক্ষা আসতে পারে, এগুলো মুখস্থ করার কিছু নাই, তুমি একটা ভালোভাবে বুঝলে অন্যগুলোও লিখতে পারবা। তো এইখানে ভাইয়া তোমাদের শীটে দেখবা 1 জুল এবং 250 জুল এই দুইটা লিখে দিছি। ভিকারুন নেসার যেটা আসছে এটা তোমাদের SW দিছি, এটা তোমরা করে নিবা। তো আসো আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়াইলাম এখানের উপর আমরা দুই একটা ম্যাথ করি এখন। তো তোমরা প্রথমে খেয়াল করো, ভিডিওটা স্টপ করে আগে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা খাতায় নোট খাতার পাশাপাশি ভাইয়ের ক্লাস করার সময় রাফ খাতায়ও লিখবা। এই জিনিসগুলো ভাইয়া প্রতিদিন তোমাদেরকে বলি, এগুলা ক্লাস বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এখন খেয়াল করো, এই প্রশ্নটা চাইলে লিখে নিতে পারো, আর না হলে एग्जांपल 1 লিখে যা সমাধানটা অন্তত তোমার রাফ খাতায় লেখো এখন। তো আমাদের প্রশ্নটা একটু দেখো কি বলা হচ্ছে এখানে। আমরা एग्जांपल 1 এই প্রশ্নটাতে যদি আসি এখন, एग्जांपल 1 দেখো তোমাকে বলা হচ্ছে 10 নিউটনের বল কোন একটি বস্তুর উপর ক্রিয়া করায়। তাহলে আমরা মনে করলাম, চিত্র আঁকার দরকার নাই ভাই, তোমাদের বোঝার জন্য দিচ্ছি। মনে করলাম এখানে একটা বস্তু, এই বস্তুটার উপর 10 নিউটন বল তুমি প্রয়োগ করছো, F = 10 নিউটন। তাহলে বলের দিক হচ্ছে এরকম, এই দিকে তুমি ধাক্কা দিচ্ছ। এরপর বলা হলো ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলের দিক হচ্ছে এটা, এটার সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে বলে দিছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে 5 মিটার দূরে সরে গেল। তাহলে আমরা মনে করলাম সে এখানে চলে আসলো। তাহলে কোশ্চেনটা দেখো আরেকবার খেয়াল করো, বস্তুকে তুমি এই দিকে ধাক্কা দেওয়ায়, তাহলে বলের ডিরেকশন হচ্ছে ভাইয়া এই লাল কলমটা বরাবর। এর ফলে বস্তুটা কি করলো, বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার দূরে সরে গেল। তাহলে 60 ডিগ্রি কোণে 5 মিটার দূরে সরে গেল। তোমাকে বলা হচ্ছে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে যদি এই 5 মিটার এটাকে আমরা s লিখতে পারি, 60 ডিগ্রি এটাকে আমরা থিটা লিখতে পারি। তাহলে আমরা কাজের সূত্র দুইটা জানি। এক নাম্বার সূত্রটা হচ্ছে W = F s cos থিটা। এটা কখন ইউজ করব, যখন তোমাকে কোণ বলে দেওয়া থাকবে। আর আরেকটা সূত্র হচ্ছে W = Fs, কখন ইউজ করব, যখন কোণ বলা থাকবে না। তাহলে দেখো আমাদের এখানে কোণ বলা আছে, তাহলে আমরা এখন এক নাম্বার সূত্রটা ইউজ করব। তাহলে আমরা জানি W = হচ্ছে Fs cos থিটা। তাহলে খেয়াল করো তো, আমরা f এর মান বসাও। f এর মান বলে দিছে 10, s এর মান হচ্ছে 5, cos থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো আমাদের আসবে হচ্ছে, এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 25। তাহলে আমাদের এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 25 জুল। তাহলে আমাদের কাজের একক আসে 25 জুল। আরেকটা ব্যাপার ভাইয়া, তোমাদের নোট খাতা যখন ভাইয়াকে সাবমিট করো গ্রুপে, ভাইয়া খেয়াল করছি, তোমরা মনে রাখবা যে যখন এককটা লিখবা এখানে সুতরাং দিয়ে তারপরে লিখবা। অনেকে তোমরা এখানেও বা দিয়ে রাখো, এটা না দেওয়াই ভালো। তোমরা চেষ্টা করবা যে লাইনে একক লিখবা ওই লাইনে সুতরাং ব্যবহার করবা।
তাহলে আমরা কৃত কাজের পরিমাণ এটা পেলাম। এখন एग्जांपल 2 নাম্বারটা যদি খেয়াল করো আমাদেরকে কি বলা হচ্ছে एग्जांपल 2। খেয়াল করো एग्जांपल 2 এ তোমাকে বলা হচ্ছে 2 নিউটনের বল কোন একটি বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি, খেয়াল করো, বস্তুটি বলের দিকে 5 মিটার দূরে সরে গেল। তাহলে বস্তুটি বলের দিকে 5 মিটার সরে গেল। তো তোমরা রাফ খাতায় বারবার বলতেছি এই ফিগারগুলো রাফ খাতা আঁকো, নোট খাতার দরকার নাই, তাহলে তোমরা যখন নোট করবা তখন এই জিনিসগুলো বুঝবা। তো খেয়াল করো আমরা এখানে একটা বস্তু আছে মনে করলাম, এই বস্তুটার উপর আমরা হচ্ছে F সমান সমান হচ্ছে তোমাকে বলে দিছে 2 নিউটন বল। তাহলে আমরা 2 নিউটনের একটা বল প্রয়োগ করলাম। বলা হচ্ছে ক্রিয়া করে বস্তুটি বলের দিকে, অর্থাৎ তুমি বস্তুটাকে এই দিকে ধাক্কা দিছো, বস্তুটাও এই দিকে সরে গেছে। তাহলে বস্তুটি এই দিকে তোমার সরে এইখানে চলে আসলো। এখানে কতটুকু সরে আসলো দেখো, বলের দিকে 5 মিটার সরে গেল। তাহলে এইটা তোমাকে বলে দিছে সমান সমান হচ্ছে x। তাহলে তোমাকে এখন কৃত কাজ বের করতে বলছে। দেখো তো এখানে আমাদের কোণ বলা নাই, তাহলে আমরা জানি বলের দিকে যখন সরে যাবে তখন w সমান সমান fs, এই সূত্রটা ব্যবহার করব। তো খেয়াল করো আমাদের এই জিনিসটা এখন দেখো f এর মান দেওয়া আছে, তাহলে তুমি f এর মানটা বসাও। f এর মান আমাদের 2 আর s এর মান দেওয়া আছে হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10 জুল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কৃত কাজের মান হচ্ছে 10 জুল। তাহলে খেয়াল করো এই দুইটা ম্যাথ বুঝলে তোমার এই অধ্যায়ের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল দেয়া থাকলে আমরা fs cos θ ইউজ করব, আর যদি অ্যাঙ্গেল দেয়া না থাকে এবং বলা হয় যে বলের দিকে সরে গেছে, এই ক্ষেত্রে আমরা w সমান সমান fs এই জিনিসটা ব্যবহার করব। তো এইখান থেকে একটা SW দেওয়া আছে তোমাদের শীটে, ওটা তোমরা নিজেরা করে নিবা। আর SW2 যেটা, এটা ভাই একটু বুঝাইয়া দিই। খেয়াল করো আমাদের SW2 যে ম্যাথটা আছে, তো এই ম্যাথটা বোঝানোর আগে ভাইয়া তোমাদেরকে একটা জিনিস বলি। ফিজিক্সের ম্যাথ পারার জন্য কয়েকটা টেকনিক ফলো করলে তুমি চাইলে যে কোনো অধ্যায়ের ম্যাথই তুমি পারবা। অর্থাৎ জাস্ট সূত্রটা যদি মুখস্থ পারো যে কোনো অধ্যায়ের ম্যাথই পারবা। এত ম্যাথ কিন্তু করা লাগে না, তুমি জাস্ট টেকনিকটা যদি ধরতে পারো। এই SW2 দিয়ে ভাইয়া তোমাকে আজকে হচ্ছে ফিজিক্সের ম্যাথের সূত্র টেকনিকটা বলে দিচ্ছি, যে সলভ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবা। রাখলে হচ্ছে যে কোনো ম্যাথ তুমি সূত্র জানলে অবশ্যই মিলাইতে পারবা। তো আসো আমরা এখানে ম্যাথটা দেখি, তোমরা স্টেপগুলো ফলো করবা অবশ্যই এবং ভালো করে, তাহলে আল্লাহর রহমতে যে কোনো ম্যাথ তুমি ভাইয়া বলতেছি মিলাইতে পারবা। আচ্ছা আসো আমাদের কি বলা হচ্ছে, 40 কেজি ভরের জনি স্থির অবস্থান হতে 0.4 মিটার পার, আচ্ছা এটা জনি না, তোমাদের বইয়ে মনে হয় রনি লেখা, আচ্ছা যাক রনি বা জনি যাই হোক ভাই শীটে লিখছি। খেয়াল করো স্থির অবস্থান হতে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। বলা হচ্ছে রনির কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে রনির কাজের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের রনি। তো খেয়াল করো তোমাকে বলে দিছে 40 কেজি ভরের, তার মানে রনির ভর তোমাকে বলে দিছে m সমান সমান 40 কেজি। স্থির অবস্থান হতে তাহলে রনির আদিবেগ u সমান সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর ত্বরণ বলে দিছে a সমান সমান হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। তাহলে তার স্কুলে পৌঁছাইতে সময় লাগছে t সমান সমান 70 সেকেন্ড। এরপরে বলা হচ্ছে রনির কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে কাজ w ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে এবার আসো ভাইয়া টেকনিকগুলো বলি, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া বলতেছি, তোমরা একটু খেয়াল করে শোনো। তোমাকে প্রত্যেকটা অধ্যায়ে কিছু একটা জিনিস বের করতে বলা হবে। যেমন এই অধ্যায়ে তোমাকে বলা হচ্ছে কাজের পরিমাণ বের করতে, তাহলে তুমি কাজের যে সূত্রটা ওই সূত্রটা এবার লিখে ফেলো। তাহলে আমরা কাজ সমান সমান কি জানি, খেয়াল করো তো, কাজ w সমান সমান জানি হচ্ছে fs। যে ভাই এখানে cos θ লিখি নাই কেন, এখানে কোণের সম্পর্কে কোনো কিছু বলা নাই, যার কারণে আমরা এখানে fs। তাহলে তুমি খেয়াল করো প্রথমে যখন তোমাকে প্রশ্ন দিবে, প্রশ্নটা পড়ে যতগুলো ইনফরমেশন দিবে, যে ভাই এখানে লিখছি, তুমি তোমার খাতার ডান পাশে এই ইনফরমেশনগুলো লিখে ফেলবা। দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাকে যেটা চাওয়া হবে ওই সূত্রটা তুমি মনে মনে চিন্তা করবা বা তুমি খাতায় লিখে নিবা। তাহলে আমরা খাতায় লিখে নিলাম w ইকুয়াল fs। এরপরে আসো, তাহলে তোমাকে কাজ বের করতে হলে f জানা লাগবে, s জানা লাগবে। তুমি খেয়াল করো এই অঙ্কটাতে তোমাকে f ও বলা নাই, s ও বলা নাই।
আগের দুটো অঙ্কে সরাসরি দেওয়া ছিল, তুমি বসায় দিছো, চলে আসছে। পরীক্ষাতে এত সহজ অঙ্ক আসবে না, এগুলো আসলে সর্বোচ্চ এমসিকিউতে আসতে পারে। পরীক্ষা আসে কিন্তু এই টাইপের ম্যাথগুলায় যে তোমাকে সরাসরি ভ্যালুগুলা দেয়া থাকবে না। তাহলে আমরা স্টেপ 2 তে কি করব, যা চাওয়া হবে ওই জিনিসের সূত্রটা আমরা মনে মনে রাখবো কিংবা লিখে নিব। এরপরে খেয়াল করে এফ এবং এস চাওয়া হয়েছে, এটা দেওয়া নাই। তাহলে তোমার এখন কাজ হচ্ছে যে কোনো ভাবে এফ এবং এস বের করে নাও। তো আসো দেখি আমরা এফ এবং এস বের করতে পারি কিনা। বলতে এখানে এফ বলতে আমরা কি জানি, বল। তাহলে আসো আমরা বল সমান কি জানি, আবার দেখো আমরা বল সমান সমান জানি হচ্ছে এম এ। তাহলে তুমি খেয়াল করো, রনির ভর দেওয়া আছে, তাহলে হচ্ছে 40, রনির ত্বরণ দেওয়া আছে 0.4। তাহলে আমরা এটাকে যদি গুণ করি, দেখো 40 ইন্টু 0.4, এটা করলে আসে হচ্ছে 16 নিউটন। তাহলে খেয়াল করো টেকনিকটা, আশা করি বুঝতে পারছো যে আমরা সূত্র লিখলাম, লেখার পরে আমাদের টার্গেট হচ্ছে এফ আর এস। তো আমরা দেখলাম যে ম্যাথে এফ এবং এস বলা নাই, তা আমরা এফ এবং এস বের করার জন্য তোমাকে এখানে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তুমি এফ এর সূত্র কি জানো, এফ সমান সমান এম এ। তাহলে আমরা লিখে এফটা বের করে নিলাম। এবার এস, তাহলে আসো আমরা এস বের করার জন্য তারা কি কি ইনফরমেশন দিছে খেয়াল করো তো। রনির বেগ বলা আছে, রনি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, সময় বলা আছে, টি বলা আছে। তাহলে খেয়াল করো তো, আমরা জানি এস ইকুয়াল হচ্ছে ইউটি, যেহেতু আদিবেগ বলে দিছে, প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে খেয়াল করো ইউ এর মান 0 ইন্টু হচ্ছে 70 প্লাস হাফ ইন্টু হচ্ছে 0.4 ইন্টু হচ্ছে 70 তার স্কয়ার। তাহলে এইটা যদি আমরা করি, দেখো এখানে আসবে হচ্ছে 70 স্কয়ার, এটা করে করলে আসে হচ্ছে 980 মিটার। তাহলে তুমি খেয়াল করো, আমাদের এফ ও দেওয়া ছিল না, এস ও দেওয়া ছিল না। তাহলে আমরা কি করলাম, এফ কে আলাদাভাবে বের করে নিলাম, এস কে আলাদাভাবে বের করে নিলাম। এখন এই দুইটা মানকে এখানে বসায় দাও। তাহলে আমরা এই দুইটা মানকে যদি আমরা ভাই এখানে করতেছি যে ডাব্লিউ সমান সমান এফ এস, এফ এর মান হচ্ছে 16 ইন্টু এস এর মান হচ্ছে 980। তাহলে এইটাকে যদি আমরা করি, খেয়াল করো গুণ হচ্ছে 16, তাহলে এটা আসে হচ্ছে 16 ইন্টু 980, এটা আসে হচ্ছে 15682। তাহলে খেয়াল করো, এই টেকনিকটা যদি জাস্ট মাথায় নিতে পারো, ফিজিক্সের অঙ্ক জাস্ট তুমি সূত্র পারলে অঙ্ক পারবা, যে আমাকে কি বের করতে হবে আর এটা বের করার জন্য কি কি ইনফরমেশন দেওয়া আছে, ওইভাবে করে তুমি অঙ্কটা করে নিবা। তো এখন আসো আমরা পরের যে জিনিসটা আছে, আমরা যদি ওইটাতে যাই, আমরা কাজের প্রকারভেদ। এবার আসো আমরা পরের টপিকটাতে যাই, কাজের প্রকারভেদ। তো খেয়াল করো, আমরা কাজকে আমরা দুই ভাগে ভাগ করি। কাজ, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি হচ্ছে আমরা ধনাত্মক কাজ, কাজ বা বলের দিকে কাজ, বলের দিকে কাজ। আর আরেকটাকে বলি হচ্ছে আমরা ঋণাত্মক কাজ, কাজ বা বলের বিপরীত দিকে কাজ। তাহলে খেয়াল করো, কাজ দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিপরীত দিকে কাজ। তো খেয়াল করো, আমরা এবার এই দুইটা জিনিস কি, তো নাম থেকেও তুমি একটা জিনিস বুঝতে পারবা। দেখো, বলের দিকে কাজ আর আরেকটা হচ্ছে বলের বিপরীত দিকে কাজ। নাম থেকেও অনেকটা বোঝা যায় যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজটাকে। অর্থাৎ একটা বস্তুকে তুমি যেদিকে ধাক্কা দিছো, বস্তু যদি সেদিকে চলে যায়, তাহলে এই কাজটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক কাজ। আর একটা বস্তুকে এই দিকে ধাক্কা দিছো, কোনো কারণে বস্তু যদি বিপরীত দিকে চলে আসে, মানে বল যেদিকে দিছো তার উল্টা দিকে চলে আসে, এই টাইপের কাজকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে এটার আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা মাথায় রাখবা, তোমাদের এমসিকিউতে আসে। মনে করো, খেয়াল করো ভাইয়া, এই কলমটাকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। খেয়াল করো, এই কলমটাকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। বলো তো, এই কলমটা নিচের দিকে পড়ে যাচ্ছে কোন বলটার কারণে? তোমরা এটা আমরা লাস্ট অধ্যায়ে পড়ছি যে যে কোনো বস্তুকে বস্তুর ওজন সরাসরি নিচের দিকে টান দেয়। আর ওজন মানে কি বল? অভিকর্ষ বল। তাহলে এই বস্তুটাকে আমরা এখান থেকে ছেড়ে দিলে বস্তুটা নিচে পড়ে যায় বস্তুর ওজনের কারণে বা অভিকর্ষ বলের কারণে। তাহলে অভিকর্ষ বল কি? পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে। তাহলে খেয়াল করো তো, পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে বা বস্তুর ওজন
mg এটা নিচের দিকে কাজ করতেছে আর বস্তুটাও নিচের দিকে পড়তেছে, তাহলে এই ক্ষেত্রে যে কাজটা হবে এই কাজটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ। এরপরে আসো ঋণাত্মক কাজ কি, খেয়াল করো তো, যে কোনো বস্তুকে আমরা দেখলাম যে বস্তুটা এখানে আছে, বস্তুটাকে তো পৃথিবী নিচের দিকেই টানে, তাই না? এখন তুমি যদি বস্তুটাকে উপরে উঠাইতে চাও, তাহলে খেয়াল করো বস্তুটাকে যদি উপরে উঠাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে। মনে করো একটা দোকান থেকে তুমি একটা চিপস কিনবা, চিপসটার দাম 10 টাকা। তাহলে খেয়াল করো তো, তুমি যদি চিপসটা কিনতে চাও দোকানদারকে 10 টাকার সমপরিমাণ টাকা দিতে হবে, দিলেই তো কি হবে বলো তো, চিপসটা ওই দিক থেকে এই দিকে চলে আসবে। ঠিক একইভাবে এই বস্তুটার ওজন mg নিচের দিকে টানে, এই বস্তুটাকে যদি উপরের দিকে উঠাইতে চাও mg এর সমান এবং বিপরীত একটা বল তোমাকে প্রয়োগ করতে হবে উপরের দিকে। তাহলে খেয়াল করো জিনিসটা কি এরকম, যে একটা বস্তু আছে, বস্তুটাকে mg নিচের দিকে টানতেছে, যেটা হচ্ছে বস্তুর ওজন। তাহলে এই বস্তুটা এই কারণে নিচের দিকে পড়ে যায়। দেখো যে কোনো বস্তুকে ছাড়লে সে নিচের দিকে এইটার কারণে পড়ে যায়। এখন এই বস্তুটাকে যদি তুমি উপরে তুলতে চাও mg এর সমান এবং বিপরীত দিকে এক পরিমাণ বল প্রয়োগ করতে হবে, যে বলটা হবে কি mg এর সমান। তাহলে হচ্ছে এই বস্তুটা কি হবে বলতো, উপরের দিকে উঠবে। এখন তুমি খেয়াল করো তো, অভিকর্ষ বল বস্তুটাকে টান দিতেছে নিচের দিকে, কিন্তু তুমি বস্তুটাকে উঠাচ্ছ উপরের দিকে। তাহলে অভিকর্ষ বলের বিপরীতে তুমি কাজ করতেছো, তাহলে এই কাজটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। কারণ কি, অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে আর বস্তু উঠতেছে হচ্ছে উপরের দিকে, তাহলে এই কাজটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। তো এখন আসো এখান থেকে আমরা যদি একটা সূত্র লিখি। মনে করো আমরা দুইটা কন্ডিশন, একটা কন্ডিশনে হচ্ছে আমরা মনে করলাম এইখানে একটা বস্তু আছে, খেয়াল করো এটা মনে করলাম আমরা ভূমি, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা হচ্ছে ভূমি থেকে s উচ্চতায়, এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার উচ্চতায় তুমি উঠাতে চাচ্ছ। তাহলে এই বস্তুটার থেকে তুমি উপরে উঠাবা কোথায়, এই পয়েন্টটাতে তুমি নিয়ে আসবা, আর এই বিল্ডিং এর উচ্চতাটা তোমাকে বলে দিছে হচ্ছে মনে করলাম আমরা h। আবার দ্বিতীয় আরেকটা কন্ডিশন, যে আমাদের এটা হচ্ছে একটা বিল্ডিং, এখন বস্তুটা বিল্ডিং এর উপরেই আছে, তাহলে আমরা বস্তুটার ভর আমরা ধরে নিচ্ছি m, এটারও ভর আমরা ধরে নিচ্ছি m। এখনো এই বিল্ডিংটার হাইট আমরা মনে করলাম, এখনো বিল্ডিংটার উচ্চতা হচ্ছে h। তাহলে এই ক্ষেত্রে তুমি বস্তুটাকে ছেড়ে দিছো, তাহলে বস্তুটা এইখানে আসবে। তাহলে এইখান থেকে আগে প্রথমে আমার ভাইয়াকে তোমরা একটু বলো, বা তোমরা ভিডিওটা স্টপ করে তোমার খাতায় একটু সরণ কত লেখো তো বস্তুটা দুই ক্ষেত্রে। এই ক্ষেত্রে বস্তুটা এইখান থেকে এখানে উঠতেছে, এই ক্ষেত্রে বস্তুটা এইখান থেকে এইখানে নামতেছে, তাহলে সরণ কত বলো তো। তোমরা ভিডিওটা স্টপ করে খাতায় সরণটা লিখতে পারো কিনা দুই ক্ষেত্রে একটু লেখো, না পারলে তারপরে ভিডিওটা অন করো। তাহলে আমাদের এই ক্ষেত্রে সরণ s সমান সমান, এই ক্ষেত্রে সরণ s সমান সমান কত হবে বলতো, এইখান থেকে এখানে আসছে, তার মানে বিল্ডিং এর হাইট সমান উচ্চতায় উঠছে, এই ক্ষেত্রে এখান থেকে এখানে নামছে, বিল্ডিং এর হাইট সমান উচ্চতা থেকে নামছে, তাহলে সরণ হচ্ছে কত বলতো, s সমান সমান h। এখন এই বস্তুটাকে যদি তুমি উপরের দিকে উঠাইতে চাও, একটু আগে আমরা দেখছি যে কোনো বস্তুকে যখন তুমি উপরে উঠাতে চাবা তখন তোমাকে বস্তুর ওজনের সমান একটা বল দিতে হবে। তাহলে ওজন তো কাজ করে কোন দিকে বলতো, নিচের দিকে, যেটা হচ্ছে mg। তাহলে এই দিকে একটা বল দিতে হবে তোমাকে mg এর সমান বিপরীত দিকে। তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল আমরা পেলাম যে প্রযুক্ত বল F সমান সমান হচ্ছে mg। তাহলে আসো আমরা এই ক্ষেত্রে আমরা যদি প্রযুক্ত বল বের করি, যে প্রযুক্ত বল F সমান সমান, খেয়াল করো তো এই বস্তুটাকে তুমি ছেড়ে দিচ্ছ, বস্তু নিচে পড়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বল কত কাজ করে বলো তো, mg, এই কারণে সে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রযুক্ত বল অর্থাৎ বস্তুর উপর ক্রিয়াশীল বল, আমরা ক্রিয়াশীল বল লিখি, এই ক্ষেত্রে প্রযুক্ত বল না লিখে ক্রিয়াশীল বল, অর্থাৎ বস্তুর উপর এখন কত বল কাজ করবে, বস্তুর ওজনটা, তাহলে এখানে হচ্ছে mg। তো তুমি খেয়াল করো দুই ক্ষেত্রে একই রকম হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে উল্টা দিকে উঠতেছে, এই কারণে এই কাজটাকে আমরা বলি ঋণাত্মক কাজ, আর এই ক্ষেত্রে নিচের দিকে পড়তেছে অর্থাৎ পৃথিবীর দিকে পড়তেছে, এই কারণে এই কাজটাকে বলি হচ্ছে আমরা ধনাত্মক কাজ। এখন আমরা যদি কাজ বের করি, দেখো তো w সমান সমান আমরা জানি fs, তাহলে f এর মান বসাও, f মানে হচ্ছে mg, s মানে হচ্ছে h।
এই ক্ষেত্রেও যদি তুমি কাজের মান বের করো, W ইকুয়াল হচ্ছে Fs, F মানে হচ্ছে mg আর S মানে হচ্ছে h। তাহলে খেয়াল করো দুই ক্ষেত্রে কৃত কাজের মান সমান, কিন্তু মাথায় রাখবা একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে এখানে আসো আমরা 3 নাম্বার সূত্রটা পড়লাম এই অধ্যায়ের, ভাইয়া এখানে লিখে দিচ্ছি। আমাদের 3 নাম্বার সূত্রটা হচ্ছে কৃত কাজ W ইকুয়াল হচ্ছে mgh। এখন এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব ভাইয়া, এটা এখন তোমাকে বলে দিচ্ছি। এই সূত্রটা ব্যবহার করব যখন একটা বস্তুকে উপরে নিচে উঠানামা করাবো। এই জিনিসটা একটু ভালো করে বুঝো, যে একটা বস্তুকে নিচ থেকে উপর উঠালাম কিংবা উপর থেকে যখন নিচে নামাবো, তখন আমরা ইউজ করব হচ্ছে W সমান সমান mgs, কৃত কাজের সূত্র ইউজ করব এইটা। আর যখন তল বরাবর চলাচল করবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে Fs cos θ বা Fs, যেটা অলরেডি ভাই দুইটা एग्जांपल দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 3 নাম্বারটা তুমি মাথায় এখন নাও। 3 নাম্বারটা কখন ইউজ করব, যখন বস্তুকে আমরা উপর নিচে ওঠানামা করাবো। তাহলে আমরা এই আজকে ক্লাসে এই 3টা সূত্রই ভাইয়া পড়াবো, আর কোনো সূত্র নাই, এবং কাজেরও সূত্র এই 3টাই। আমরা পরবর্তী যে জিনিসগুলো আছে ক্ষমতা এবং শক্তি, ওইটা করতে গেলে আবার এই 3টা সূত্রকে আমরা মডিফাই করে আমরা সূত্র বানাবো। যেমন এই সূত্রটা আমরা 2 নাম্বার সূত্রটাকে মডিফাই করে বানাইছি। সো পরের ক্লাসগুলো বোঝার জন্য এই 3টা সূত্র বোঝা খুব ইম্পর্টেন্ট। তোমরা বাসায় এই 3টা সূত্র ভালো করে বুঝবা, এবং কোন সূত্রটা কখন প্রয়োগ করে ভাইয়া বলে দিছি এই জিনিসগুলো মাথায় নিবা। তাহলে এখন আসো আমরা এখান থেকে একটা ম্যাথ যদি করি, আসো আমরা एग्जांपल 3 এই ম্যাথটা যদি এখন দেখি। দেখো एग्जांपल 3, দেখো एग्जांपल 3 তে বলা হচ্ছে 50 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 10 মিটার উঁচুতে উঠলেন। তো ফিগার আঁকার দরকার নাই ভাইয়া, সবসময় তোমাদের বোঝার জন্য ফিগারগুলো আঁকি, তোমরা রাফ খাতায় এঁকে রাখতে পারো। তা আমরা মনে করলাম এটা হচ্ছে একটা 10 মিটারের বিল্ডিং। একজন লোক আছে, যে লোকটার ভর হচ্ছে তোমাকে বলে দিছে এই লোকের ভর হচ্ছে 50 কেজি। উনি উনার মাথায় একটা বোঝা নিছে, এই বোঝাটার ভর তোমাকে বলে দিছে হচ্ছে 20 কেজি। তাহলে তুমি খেয়াল করো তো, আমি আছি, আমার মাথায় একটা বোঝা আছে, তাহলে আমার এখন ভর টোটাল কত হবে বলো তো? আমার ভর প্লাস হচ্ছে বোঝার ভর, তাই না? কারণ কি ওই বোঝাটা তো আমার শরীরের সাথে যুক্ত আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবা, যদি কোনো বোঝা বলে দেয় যে কোনো একটা বস্তুকে নিয়ে, বোঝাকে নিয়ে, এই ক্ষেত্রে কিন্তু তোমার ভরের সাথে ওই বস্তুর ভরটা যুক্ত হয়ে যাবে। কারণ কি তোমার শরীরের সাথে হচ্ছে ওই ভরটা যুক্তভাবে আছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো তো, আমরা যে ভর সমান সমান আমরা লিখতে পারি যে ভর m সমান সমান এখন কত কেজি, ব্যক্তির হচ্ছে ভর 50 কেজি আর বোঝার ভর হচ্ছে 20 কেজি, তাহলে হচ্ছে 70 কেজি ভর। আচ্ছা, এখন সে কি করলো বলা হচ্ছে 10 মিটার উঁচুতে উঠলেন। তাহলে এই বিল্ডিংটার উচ্চতা আমরা মনে করলাম h সমান সমান 10 মিটার। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কত কাজ করতে হবে। তাহলে আমরা মাত্র দেখলাম যে কোনো কিছুকে নিচ থেকে উপরে উঠাইতে হলে বা উপর থেকে নিচে নামাইতে হলে যে কৃত কাজ, তার সূত্র হচ্ছে W ইকুয়াল mgh। তাহলে আমরা জানি যে W সমান সমান হচ্ছে mgh। তাহলে m এর মান তুমি পাইছো হচ্ছে 70, g এর মান আমরা জানি 9.8, আর h এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 10। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এটাকে করলে আসে হচ্ছে 6860 জুল। অর্থাৎ ওই ব্যক্তিকে এই বোঝাটা নিয়ে এই বিল্ডিং এ উঠতে হচ্ছে তোমার হচ্ছে 6860 জুল কাজ করতে হবে। সবাই আরেকবার বলতেছি, রাফ খাতায় ফিগারগুলো এঁকে রাখবা, তাহলে কিন্তু তোমার পরে বুঝতে সুবিধা হবে। নোট খাতার দরকার নাই, কারণ নোট খাতায় লিখলে আবার তুমি পরীক্ষা যায় এরকম ফিগার আঁকতে নুকতে সময় অনেক অপচয় করে ফেলবা, এগুলো আঁকার দরকার নাই। আচ্ছা, আসো আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করি। দেখো আমাদের एग्जांपल 4, এটা তোমার নোটদের বইতে আছে এই एग्जांपलটা। আসো আমরা এই एग्जांपलটা যদি দেখি, তো খেয়াল করো एग्जांपल 4 এ বলা হচ্ছে তোমার ভর 50 কেজি। তাহলে আমরা মনে করলাম তোমার ভর হচ্ছে 50 কেজি। এই ক্ষেত্রে কোনো বোঝা দেওয়া নাই। খেয়াল করো তোমার ভর হচ্ছে 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠতেছো। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে একটা 10 তলা বিল্ডিং। আমরা এখানে লিখলাম এটা হচ্ছে 10 তলা বিল্ডিং। আচ্ছা, তো এখানে বলে দিছে 10 তলা বিল্ডিং এর উপরে উঠছো। এই কথাটা একটু বুঝতে হবে যে 10 তলা বিল্ডিং এর উপরে উঠছো, তুমি কত কাজ করছো। তাহলে খেয়াল করো তো, আমরা জানি এই ক্ষেত্রে খেয়াল করো কোনো বোঝা নাই, তাহলে এই ক্ষেত্রে ভর কত হবে, শুধু তোমার ভর, শুধু মাথায় ওইটা রাখবা। যদি বোঝা বলে দেয় তাহলে তোমার ভরের সাথে কিন্তু বোঝার ভরটাও অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে ভর যদি লিখি যে ভর m সমান সমান হচ্ছে 50 কেজি।
এরপর আমরা সরণ h সমান সমান যদি লিখি, সরণ h সমান সমান, দেখো তো আগের ম্যাথটাতে তোমাকে বলে দিছিল তুমি 10 মিটার উঁচুতে উঠছো, খেয়াল করো তোমাকে বলে দিছে 10 মিটার উঁচুতে উঠছো, কিন্তু এখানে বলে দিছে তুমি 10 তলার উপরে উঠছো, তাহলে এটা দূরত্বটা কত তোমাকে এটা বের করতে হবে। তো এখানে বলে দিছে প্রতি তলার উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে বলো তো এক তলার উচ্চতা 3 মিটার, তাহলে 10 তলার উচ্চতা কত হবে, খেয়াল করো তো 10 গুণন হচ্ছে 3, তাহলে 3 10 হচ্ছে 30 মিটার। এই জিনিসটা ভাই একটু বলি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, কারণ পরীক্ষায় এই ম্যাথটা যদি চেঞ্জ হয়ে আসে তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবা। এখানে খেয়াল করো তো, বলা হচ্ছে 10 তলা বিল্ডিং এর উপরে উঠছে, আর এই কথাটাকে চেঞ্জ করে এভাবে বলতে পারে 10 তলায় উঠছে, এই দুইটা কথা বলতে পারে। খেয়াল করো এই দুইটা কথার মিনিং কিন্তু আলাদা, এই দুইটা বাংলা কথার মিনিং কিন্তু আলাদা। তো মনে করো এইটা হচ্ছে ভাইয়া 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এটা হচ্ছে মনে করো ভূমি, 10 তলা বিল্ডিং এর উপরে উঠছে, এই কথার মানে তুমি এইখানে উঠে গেছো। আর 10 তলায় উঠছে এই কথার মানে কোথায় আছো বলো তো, তুমি 9 তলার ছাদে আছো। বলো তো তোমার বাসা যদি দোতলা হয় এই কথার মানে কি তুমি 1 তলার ছাদে আছো, তার মানে তুমি আছো 1 তলার উপরে। তোমার বাসা যদি 3 তলা হয় এই কথার মানে আছো তুমি দোতলার ছাদে, তার মানে দোতলার উপরে আছো। তোমার বাসা যদি 10 তলা হয় এই কথার মানে তুমি 9 তলার ছাদে আছো, মানে 9 তলার উপরে আছো। তাহলে খেয়াল করো তো আমাদের যখন 10 তলার উপরে বলছে এই কথার মানে হচ্ছে তুমি এই পজিশনে আছো, কিন্তু তোমাকে যদি বলো তো 10 তলায় উঠছে এই কথার মানে কিন্তু তুমি 9 তলার উপরে আছো, ওই ক্ষেত্রে কিন্তু তোমার এই ছোট হচ্ছে 9 গুণন 3, তাহলে হচ্ছে 3 নং 27 মিটার। তাহলে এই জিনিসটা যখন পরীক্ষায় আসবে এটা খেয়াল রাখবা। যদি ভাই আরেকটু খেয়াল করো এইদিকে, মনে করো এইটাই তোমার বিল্ডিংটা, তো এইটা হচ্ছে 1 তলা, খেয়াল করো তো এটা হচ্ছে দ্বিতীয় তলা। বলতো দ্বিতীয় তলা মানে কি তুমি 1 তলার উপরে থাকো, তাহলে এই দূরত্বটা কত 3 মিটার। তৃতীয় তলা এটা, তাহলে তৃতীয় তলা যদি এটা হয় তুমি কয় তলার উপর আছো, দোতলার উপরে, এটা হচ্ছে 3 মিটার। তাহলে খেয়াল করো তো তুমি যখন তৃতীয় তলায় থাকো তুমি হচ্ছে 6 মিটার উচ্চতায় থাকো। তুমি যখন ভাই এখানে একটু দিয়ে বুঝাই দিই তাহলে তুমি 10 তলারটাও বুঝবা। এক হচ্ছে তুমি এইখানে আসো, তৃতীয় তলার উপরে আসো আর তৃতীয় তলায় আসো, তাহলে তুমি একটু তোমার দূরত্বটা হিসাব করো তুমি কতটুকু উচ্চতায় আসো। তৃতীয় তলার যখন উপরে আসো তখন তুমি খেয়াল করো এই উচ্চতাটাও কত মিটার, 3 মিটার, তাহলে 3 3 3, তাহলে তুমি 9 মিটার উচ্চতায় আসো। কিন্তু তৃতীয় তলায় আসো এই কথার মানে তুমি কোথায় আসো বলো তো, এই পজিশনটায় আসো, তাহলে তুমি ভূমি থেকে কত মিটার উচ্চতায় আসো, দেখো 3 3 6 মিটার উচ্চতায়। সো এই জিনিসটা ভাইয়া বুঝাই দিছি, নিজের খাতায় চাইলে ফিগার এঁকে এভাবে লিখে রাখতে পারো, বা যেভাবে তুমি মাথায় রাখতে পারো যে যদি বলা হয় 15 তলার উপরে আসি এই কথার মানে তোমার গুণ হবে হচ্ছে 15 × 3, যদি বলা হয় 15 তলায় আসি তাহলে গুণ হবে হচ্ছে 14 × 4। এই জিনিসটা মাথায় রাখবা। সো আসো আমরা হচ্ছে এখানে সরণটা পেয়ে গেলাম, h সমান সমান 30 মিটার। তোমাকে বলা হচ্ছে কৃত কাজ বের করো, তাহলে কাজ w ইকুয়াল হচ্ছে, এই ক্ষেত্রে তুমি উপরে উঠছো, তাহলে সবসময় যে উপরে উঠবা তা না, আমাদের বস্তু নিচেও নামতে পারে, মাথায় রাখবা উপরে নিচের ক্ষেত্রে কৃত কাজের সূত্র আমাদের সেম, w ইকুয়াল হচ্ছে mgh। তাহলে মান বসায় দাও, m এর মান 50, g এর মান 9.8, h এর মান 30। তো এটা বসালে আমাদের আসে হচ্ছে 50 9.8 ইনটু হচ্ছে 30, তাহলে হচ্ছে 14700 জুল। তো তোমাদের শীটে দেখবা যে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, ওই ম্যাথটা তোমরা এসডব্লিউ করে নিবা। তা আসো আমরা আজকে লাস্ট ঢাকা বোর্ড 2019 অর্থাৎ গত বছরে এখান থেকে একটা সৃজনশীল আসছে, আমরা এই সৃজনশীলটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তো খেয়াল করো ভাই এগুলো একটু মুছে দিই। আচ্ছা, এখন এইখানে যে ম্যাথটা আছে ঢাকা বোর্ড 2019 এর, এই ম্যাথটার সৃজনশীলের উদ্দীপকটা হচ্ছে এইটা, খেয়াল করো। দেখো ভাইয়া এখানে ডট ডট রাখছি, এই জায়গা হচ্ছে এই লেখাটা হবে, অর্থাৎ আমরা একটু আগে যে এসডব্লিউ করাইছিলাম এই ম্যাথটাই হচ্ছে ঢাকা বোর্ড 2019 এ আসছে, সেম হুবহু এটা। 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে, আমরা তো এটা দেখলাম। এরপরে এখানে আরেকটু অংশ বাড়াইছে কি, রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা হচ্ছে 20 মিটার।
ক নাম্বার প্রশ্নে বলা হলো রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। দেখো তো আমরা যখন এই ম্যাথটা পড়াইছিলাম আমরা দূরত্ব বের করছিলাম 980 মিটার, অর্থাৎ ওই দূরত্বটাই হচ্ছে রনির বাড়ি হতে স্কুলের দূরত্ব। এটা তোমরা পারবা। এখানে খ নাম্বার বলা হচ্ছে রনির কৃতকাজের সমান পরিমাণ কাজ করে জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা। খেয়াল করো তো, আমরা রনির জন্য আমরা এই ম্যাথটাতে আমরা কৃত কাজটা বের করছিলাম। তুমি তোমার খাতায় দেখো এই ম্যাথটাতে আমরা রনির জন্য যে কৃত কাজটা বের করছিলাম, মনে করো ভাই এটাকে WR, যেহেতু দুইটা কাজ, এখানে রনির একটা কাজ জনির একটা কাজ, তাহলে রনির কাজটাকে ভাই WR দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এই কাজটা আমরা পাইছি হচ্ছে তোমার আগের ম্যাথটাতে 15680 জুল। এটা হচ্ছে আমরা রনির জন্য কৃত কাজটা পাইছি 15680। হ্যাঁ ঠিক আছে, 15680 জুল। এখন আসো আমরা তাহলে জনি কতটুকু কাজ করছে। আমাদের বলছে রনির কৃত কাজের সমান পরিমাণ কাজ করে জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে উঠতে পারবে কিনা। তাহলে জনি 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে ছাদে উঠতে কতটুকু কাজ করা হয় আমরা সেটা যদি বের করি, তো ভাই তোমাকে আগের মতো চিত্র এঁকে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা মনে করলাম জনির ভর তোমাকে বলে দিছে দেখো 50 কেজি, আর জনি যে বোঝাটা নিয়ে উঠতেছে দেখো বোঝাটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে জনির মাথায় একটা বোঝা আছে, বোঝার ভর হচ্ছে 10 কেজি। তাহলে খেয়াল করো তো, আমরা এখানে যদি ভর লিখি তাহলে তোমার এখন জনির এখন ভর কত কেজি হবে। জনির ভর হবে জনির নিজের ভর প্লাস হচ্ছে ওই বস্তুটার ভর, তাহলে হচ্ছে 50 কেজি যোগ হচ্ছে 10 কেজি সমান সমান 60 কেজি। আচ্ছা, এরপরে সে কি করলো, তাদের বাড়ির ছাদে উঠছে। দেখো তোমাকে ছাদের উচ্চতা বলে দিছে, ছাদের উচ্চতা হচ্ছে 20 মিটার, অর্থাৎ এইটা হচ্ছে তাদের ছাদ। এই ছাদে সে এইখানে উঠছে, তাহলে এই উচ্চতাটা তোমাকে বলে দিছে 20 মিটার। তাহলে তার সরণ যদি আমরা লিখি তাহলে সরণ কত হবে, যে সরণ h সমান সমান হচ্ছে 20 মিটার। তাহলে এই ক্ষেত্রে তার কৃত কাজ, যেহেতু আমরা রনির কাজটাকে WR দ্বারা প্রকাশ করছি, জনির কাজটাকে আমরা WJ দ্বারা যদি এখন প্রকাশ করি, WJ সমান সমান, তুমি খেয়াল করো তো জনি উপরে উঠতেছে, আমরা জানি উপরে নিচে উঠলে কৃত কাজ MGH, তাহলে এখানে আসবে হচ্ছে MGH। তাহলে m এর মান বসাও, m এর মান 60 ইনটু 9.8 ইনটু h এর মান হচ্ছে 20। তাহলে এই জিনিসটা আমরা যদি করি, খেয়াল করো 60 9.8 ইনটু হচ্ছে 20, তাহলে খেয়াল করো এটাকে করলে আসে হচ্ছে 11760 জুল। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে রনি যে কাজটা করছে জনি ওই পরিমাণ কাজ দ্বারা বস্তুটাকে উপরে উঠাইতে পারবে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে রনি করছে 15680 জুল কাজ, কিন্তু জনির কাজ করা লাগতেছে হচ্ছে 11760 জুল কাজ। তার মানে জনি তার চেয়েও কম কাজ করে উপরে উঠায় ফেলতে পারতেছে বস্তুটাকে। তাহলে খেয়াল করো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা হচ্ছে ভাইয়া যে জিনিসগুলা পড়াইলাম, যে ম্যাথগুলা পড়াইছি, এগুলা ভালো করে করবা, আর প্রত্যেকটা সূত্র একটু বুঝে বুঝে, যে কোন ম্যাথটায় ভাইয়া কেন সূত্রগুলো ইউজ করি একটু বুঝে বুঝে করবা। যদি খালি সলিউশন দেখে দেখে করো, পরীক্ষা কিন্তু ভাইয়া প্রতি ক্লাসেই বলি পারবা না। আর অবশ্যই SW গুলা ডেইলি গ্রুপে আপলোড করবা।